কেমন হবে যদি তুমি জীবনে প্রথম কাউকে ভালোবাসো আর জানতে পারো তার কাছে মাত্র আর 21 দিন আছে। 21 দিন পরেই সে মারা যাবে। কি করবে তোমরা? নিশ্চয়ই তার সাথে ভালো সময় কাটাতে চাইবে, বাঁচাতে চেষ্টা করবে, তাই না? সেরকমই এক আত্মত্যাগী ফ্যান্টাসি গল্প নিয়ে আজ আমি তোমাদের মাঝে আসলাম। ও কথা না বাড়িয়ে বরং শুরু করি। গল্প শুরু হয় একটি মন্দির দিয়ে, তবে এটা ছিল একটি শামানের মন্দির। তোমরা হয়তো ভাবছো শামান কি? শামান হলো বাংলা ভাষায় ওঝা বা তান্ত্রিক, যারা ভবিষ্যৎ, ভাগ্য, অসুস্থতা এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে তাদেরকেই তান্ত্রিক বলে। কোরিয়ায় তান্ত্রিক বা ওঝাকেই শামান বলে। তো মূল কথায় আসি। আমরা দেখতে পারি শামান মন্দিরে একটি কম বয়সী শামান, নাম হলো ফেইরি চিয়ঞ্জি। সে তার পেশেন্টের ট্রিটমেন্ট করছে, কিন্তু একটু পরেই তার ঘড়িতে হঠাৎ অ্যালার্ম বাজে এবং তৎক্ষণাৎ সে নিজের শামানের ড্রেস চেঞ্জ করে স্কুলের ইউনিফর্ম পরে। আমরা বুঝতে পারি ফেইরি চিয়ঞ্জি শামান হওয়ার সাথে সাথে একজন স্টুডেন্ট ছিল এবং স্কুলে তার আসল নাম হলো পার্কসাং। সেখানে কেউ জানতো না পার্কসাং একজন শামান। স্কুলে তার তেমন কোনো ফ্রেন্ডও ছিল না, তবে জিহো নামের একজন তার বেস্ট ফ্রেন্ড ছিল। জিহো পার্কসাং শামানের এই ব্যাপারে জানতো। পার্কসাং শামান হলেও তার সাধারণ মেয়ে হয়ে বাঁচার অনেক ইচ্ছে, তাই সে দিনে পার্কসাং হয়ে সবার কাছে একজন স্কুল স্টুডেন্ট হিসেবে পরিচিত থাকে এবং রাতে সবার আড়ালে ফেইরি চিয়ঞ্জি হিসেবে সে স্কুল থেকে ফিরে রাতেই তার পেশেন্ট দেখতো। তেমনই আমরা দেখতে পারি সে স্কুল থেকে ফিরে রাতে পেশেন্ট দেখতে থাকে এবং সবাইকে সমাধানও দিতে থাকে এবং সর্বশেষ পেশেন্ট ডাকতেই একজন বয়স্ক মহিলা আসে আর সাথে তার নাতি গিওনেও আসে। আর এই হলো আমাদের গল্পের নায়ক গিওনেও। গিওনেও ছিল অনেক হ্যান্ডসাম আর ড্যাশিং, তবে সে অনেক ইন্ট্রোভার্ট ছিল। তবে এক্সট্রোভার্ট চঞ্চল পার্কসাংয়ের তো তাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তবে সে গিওনেওকে দেখে বুঝে ফেলে সে অভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। তার কাছে আর মাত্র 21 দিন আছে। 21 দিন পরেই গিওনেও কোনো না কোনোভাবে মারা যাবে। এমনকি গিওনেওর কাছে এমন এক এনার্জি আছে যেটা ভূতকে আকৃষ্ট করে। গিওনেওকে দেখে তো পার্কসাং প্রেমে পড়ে যায় এবং সে মনে মনে ডিসাইড করে সে যে করেই হোক গিওনেওকে বাঁচাবে। এজন্য গিওনেও এবং তার গ্র্যান্ডমা চলে যাওয়ার পরে সে তার মা মাদারসিনের কাছে হেল্প চায়। পার্কসাং এর মা মাদারসিন ও একজন সিনিয়র শামান ছিল মন্দিরে, তবে মাদারসিন পার্কসাংকে হেল্প করতে রাজি হয় না, কারণ পার্কসাং এর আগে একজনকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ে যাচ্ছিল এবং ওই লোককেও বাঁচাতে পারেনি। মা হেল্প করবে না এটা শুনে তো পার্কসাং মন খারাপ করে রুমে যায় এবং পরদিন সে স্কুলে আসে। টিচার একজন নিউ কামারকে তাদের ক্লাসে ডাকে, যাকে দেখে পার্কসাং থমকে দাঁড়িয়ে পড়ে, কারণ এটা আর কেউ ছিল না, ছিল গিওনেও। একটা ছেলেকে দেখে এভাবে দাঁড়িয়ে পড়েছে দেখে ক্লাসের ছেলেমেয়েরা তাকে বাজে মাইন্ডে কথা বলতে থাকে। পার্কসাং এসব শুনে স্মাইল করে। গিওনেও বুঝতে পারে পার্কসাং এর সবার কথা খারাপ লেগেছে, কিন্তু সে তারপরেও নর্মাল থাকার ট্রাই করছে। তাই সে সবাইকে বলে সে পার্কসাংকে আগে থেকেই চিনে, তারা ফ্রেন্ড। পার্কসাং ভাবে গিওনেও হয়তো তাকে চিনতে পারছে, কিন্তু না। ক্লাস শেষে সে যখন গিওনেওর সাথে কথা বলতে চায়, গিওনেও বলে আমি তোমাকে চিনি না, সবাই খারাপ কথা বলতেছিল তাই বলছে তোমাকে চিনি, আমার থেকে তুমি দূরে থাকো। আর কারো কথায় কষ্ট পেলে মিথ্যা হাসি হেসো না। এটা বলে সে চলে যায়। তবে কে শোনে কার কথা? এখন সে আর গিওনেও একই স্কুলে পড়বে ভেবে পার্কসাং এর মনে তো লাড্ডু ফুটতে থাকে। পার্কসাং গিওনেওকে ফলো করতে থাকে, আর সে যেহেতু সব ভূতদের দেখতে পেত, সে দেখে রাস্তায় একটা ভূত গিওনেওর উপরে একটা লোহার সাইনবোর্ড ফেলার চেষ্টা করছে। এটা দেখে সে গিওনেওর দিকে দৌড়ে আসতে থাকে। এদিকে ভূতও গিওনেওর উপরে সাইনবোর্ড ফেলে দেয়, তবে তার আগেই পার্কসাং তাকে জড়িয়ে ধরে সরানোর জন্য। গিওনেও তো বেঁচে যায়,
তবে তার গলায় একটু কেটে যায়। গিয়ানু পার্ক সাংকে ধন্যবাদের বদলে উল্টো বলে আমাকে ফলো করবে না, আর এটা বলে সে চলে যায়। অবস্থা বেগতিক দেখে পার্ক সাং ফুল মাস্টার নামে একজন সিনিয়র শামানের কাছে আসে। যেহেতু তার মা গিওনুকে বাঁচাতে হেল্প করছে না, সে ফুল মাস্টারের কাছে অনেক টাকার বিনিময়ে অনেকগুলো অ্যামুলেট নেয়। এগুলো গিওনুর কাছে রাখতে হবে, তাহলে গিওনু সুরক্ষিত থাকবে, ভূত কাছে আসতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো অ্যামুলেট কি, তাহলে আমি বলি। অ্যামুলেট হলো তাবিজ বা কবচ। যাই হোক, পার্ক সাং এগুলো নিয়ে তার চেম্বারে গিওনুয়ের গ্র্যান্ডমা ওকিসুনকে ফোন করে ডাকে। তবে সে দেখে ওকিসুন একাই এসেছে। সে কারণ জানতে চাইলে ওকিসুন বলে গিওনু শামানদের পছন্দ করে না, তোবার আমার চাপে এখানে এসেছিল। কিন্তু পার্ক সাং বলে যদি গিওনুকে বাঁচাতে চাও তাহলে ওকে এখানে উপস্থিত হতে হবে। ওকিসুন গিওনুকে ফোন করে ডাকে। গিওনু সেখানে আসে। পার্ক সাং এবার গিওনুকে দেখে বুঝতে পারে ফিউচারে গিওনু পানিতে ডুবে মারা যেতে পারে। পার্ক সাং গিওনুকে অ্যামুলেট দিতে ধরে, কিন্তু অ্যামুলেট দেওয়ার আগেই গিওনু এসেই পার্ক সাংকে নানা রকম কথা বলতে থাকে। সে বলে শামানরা শুধু টাকার জন্যই এসব করে, এরা টাকার জন্য মানুষের ক্ষতি করে, ঠকায়। যেমন এখন তুমি আমাদের অ্যামুলেট দিয়ে অনেক টাকা নেবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, তুমিও সবার মতোই খারাপ লোক, চিটার। এটা বলে সে গ্র্যান্ডমা ওকিসুনকে নিয়ে চলে যায়। দিন পার্ক সাং স্কুলে আসে এবং সে গিওনুর মুখোমুখি হয়। তবে গিওনু যেহেতু গত রাতে তাকে বলেছিল ফলো না করতে, তাই সে উল্টো দিকে স্কুলের ওয়ালে দাঁড়িয়ে থাকে। কিন্তু সে দেখে তাদের স্কুলের ওয়াল ভেজা আর পায়ের ছাপ, আর এই পায়ের ছাপ স্কুলের ওয়াশরুম থেকে এসেছে। তার আর বুঝতে বাকি থাকে না ওয়াশরুমেই জলভূত আছে। তবে সে খেয়াল করে এই ছাপ ছেলেদের ওয়াশরুম থেকে এসেছে, কিন্তু সে তো একটা মেয়ে, সে তো আর সেখানে যেতে পারবে না। তাই সে লুকিয়ে ছেলেদের ওয়াশরুমে আসে যেন কেউ তাকে না দেখে, এবং এসেই ওই জলভূতকে শাসায় যেন এখানে আর না থাকে। জলভূত তার কথায় রাজি হয়, কিন্তু তখনই সেখানে স্কুলের আরো কিছু ছেলে সিগারেট খাওয়ার জন্য আসে, যার কারণে পার্ক সাং আর বের হতে পারে না। আর একটু পরেই গিওনু সেখানে আসে। গিওনুকে দেখে ওই জলভূত উতলা হয়ে পড়ে। তার আকর্ষণ হয় তাকে ধরার জন্য এবং দৌড়ে তাকে মারার জন্য তার শরীরে ঝাঁপিয়েও পড়ে। পার্ক সাং এটা দেখে সব লজ্জা সরিয়ে ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে পানির পাইপে অ্যামুলেট লাগিয়ে ওই জলভূতকে মেরে ফেলে। গিওনু আবার তাকে ভুল বোঝে, সেভাবে পার্ক সাং এর স্বভাবে হয়তো এসব আকাম করা। আর আমরা দেখতে পারি পার্ক সাং এর পানি ছেটানোর কারণে ওই ছেলেগুলো আর গিওনু বেঁচে গেছে। ওয়াশরুমে এরকম হট্টগোল করার কারণে টিচার তাদের সবাইকে এক সপ্তাহের জন্য স্কুল পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। তার কারণে আবারও গিওনু পার্ক সাংকে কথা শোনায় এবং তার থেকে দূরে থাকতে বলে। এরপর আমরা দেখি মাদার সিন হেল্প করবে না বললেও সে পার্ক সাংকে যেহেতু অনেক ভালোবাসতো, তাই সে গিওনুকে বাঁচানোর জন্য অ্যামুলেট দেয়। এবং আমরা পরদিন দেখতে পারি ওকিসুন স্কুলে আসে এবং ক্লাসের সব বাচ্চাকে স্ন্যাক্স খেতে দেয়। সবাই যখন এসব নিয়ে বিজি ছিল, তখন জিহো অ্যামুলেট রাখার জন্য গিওনুর ফোন চুরি করে পার্ক সাংকে দেওয়ার জন্য। সে আর পার্ক সাং বাইরে এসে ফোনের কভারে অ্যামুলেট রেখে দেয়। তবে ওকিসুন সে সময় সেখানে এসে বলে এটা তো আমার নাতির ফোন, তোমাদের কাছে কেন? পার্ক সাং আর জিহো বলে আমরা জানি না তো এটা কি গিওনুর ফোন, আমরা তো লাইব্রেরিতে পেয়েছি। এটা বলে তারা ওকিসুনকে ফোন দিয়ে দেয় এবং সেখানে গিওনু আসে। পার্ক সাং আর জিহো ওকিসুনকে বলে আমরা গিওনুর ফ্রেন্ড, গ্র্যান্ডমা তোমার হাতে স্ন্যাক্স আমাদের অনেক ভালো লেগেছে, আমরা তোমার হাতের আরো খাবার খেতে চাই। গিওনু এটা শুনে রিয়াক্ট করে আর বলে ওরা আমার ফ্রেন্ড না। ওকিসুন পার্ক সাং এর কথা শুনে খুশি হয় এবং জিও আর তাকে বাসায় নিয়ে আসে। আসলে জিও আর পার্ক সাং এর প্ল্যানই ছিল
গিয়নুর বাসা আসা আর এই সুযোগে সব জায়গায় অ্যামুলেট রাখা এবং তারা সেটাই করতে থাকে। তবে গিয়নু তার গতিবিধি দেখে চোখে চোখে রাখে। এরপর তারা সবাই একসাথে খাবার খায় এবং যখন গিয়নু আর তার গ্র্যান্ডমা প্লেট ক্লিন করছিল, জিও আর পার্ক সাং সেই সুযোগে গিয়নুর রুমে আসে আর অ্যামুলেট রাখতে শুরু করে। তবে একটা বক্সের নিচে অ্যামুলেট রাখতেই সেটা নিচে পড়ে যায় আর তারা দেখে সেখানে আর্চারির জিনিসপত্র। অর্থাৎ গিয়নু একজন ভালো আর্চার ছিল। সে তার আগের স্কুলের ন্যাশনাল আর্চারি টিমে গোল্ড মেডালিস্ট ছিল। তারা তো এসব দেখে অনেক অবাক, কিন্তু শব্দ পেয়ে গিয়নু সেখানে আসে আর এসব দেখে রিয়াক্ট করে আর বলে, আমি একজন আর্চার ছিলাম, এটা স্কুলে না জানালে আমি বেশি খুশি হব। এও বলে ঠিক আছে। আর তখনই পার্ক সাংকে মন্দির থেকে আন্টি কল করে বলে অনেক পেশেন্ট ভিড় করেছে, সে যেন তাড়াতাড়ি বাসা আসে। এটা শুনে পার্ক সাং পার্ট টাইম জবের কথা বলে তাড়াহুড়ো করে বের হয় আর তখনই তাকে গ্র্যান্ডমা পিছন থেকে ডেকে খাবার দেয় আর বলে, ফেরি চিয়ঞ্জি, এখানে আসার জন্য ধন্যবাদ। পার্ক সাং তো এটা শুনে অনেক অবাক, কারণ গ্র্যান্ডমা কিভাবে জানলো। আর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি আসলে গ্র্যান্ডমা স্কুলে গিয়নুর মোবাইলের কভারে অ্যামুলেট ঢোকাতে দেখে এবং জিও আর পার্ক সাংয়ের সব কথা শুনে ফেলে। বর্তমানে পার্ক সাং ওকেসুনকে খাবারের জন্য ধন্যবাদ দিয়ে চলে যায়। এরপর আমরা পরদিন স্কুলের দৃশ্য দেখতে পারি। সকলেই স্কুলে আসে, তবে স্কুলের দুজন স্টুডেন্ট মোবিয়ম আর জোসিয়ং গিয়নুর চেহারা দেখে মেয়েরা পাগল হওয়ার জন্য জেলাস ফিল করে। তাই তারা কিউরিওসিটির বসে গিয়নু আগের স্কুলে কেমন ছিল অনলাইনে তার প্রোফাইল চেক করে আর তারা দেখতে পায় গিয়নু একজন ফেমাস আর্চার ছিল। তবে তাকে অনেকে কমেন্ট করছিল সে স্কুলে নিজের ইচ্ছেই একদিন আগুন লাগিয়েছিল। তা দেখে তো মোবিয়ম আর জোসিয়ং পুরো স্কুলে গিয়নুর নামে বদনাম ছড়িয়ে দেয়। স্বাভাবিকভাবেই এই খবর জিও আর পার্ক সানেরও কানে আসে। স্কুলের সব স্টুডেন্টরা এবার গিয়নুকে বুলি করতে শুরু করে। কেউ তার পাশে বসেও না, মিশেও না। তবে জিও আর পার্ক সাং তার সাথে অনেক ভালো ব্যবহার করে, কারণ তারা এতদিনে বুঝতে পেরেছে গিয়নু একজন ভালো মানুষ। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পারি গিয়নু স্কুল শেষে বাসা ফিরে। তখনই সে ওকেসুনকে দেখে ওকেসুন খাবার নিয়ে কোথাও যাচ্ছে। সে ওকেসুনকে জিজ্ঞেস করলে ওকেসুন বলে আমার এক ফ্রেন্ডকে দিতে যাচ্ছি। এটা বলে সে চলে যায়। তবে গিয়নুর সন্দেহ হয়, কারণ ওকেসুনের সে বলতে আর কেউ নেই। তাই সে ফলো করে এবং দেখতে পারে ওকেসুন সামান মন্দিরের ভিতরে ঢুকছে। আসলে ওকেসুন পার্ক সাংয়ের জন্য খাবার এনেছে। পার্ক সাং তো ওকেসুনের খাবার পেয়ে অনেক খুশি মনে খেতে থাকে। তবে তখনই সেখানে গিয়নু এসে পার্ক সাংয়ের সাথে চেঁচামেচি করতে থাকে। বলে আমি জানতাম তুমি টাকার জন্য আমার গ্র্যান্ডমাকে ইউজ করছো, এখন আবার আমার গ্র্যান্ডমাকে খাটিয়ে নিজের জন্য খাবারও বানিয়ে নিচ্ছ। পার্ক সাং গিয়নুর এসব শুনে কিছুই বলে না, উল্টো ছলো ছলো চোখে তাকিয়ে থাকে। গিয়নু বকাবকি শেষে গ্র্যান্ডমাকে নিয়ে চলে যায়। আন্টি এসে পার্ক সাংকে সান্ত্বনা দেয় আর বলে ওই ছেলের কথায় কষ্ট পেও না। পার্ক সাং বলে না আন্টি, আমি ওর কথায় কষ্ট পাইনি। আমি এবার দেখলাম ও আগুনে পুড়ে মারা যাবে। এটা বলে সে কাঁদতে থাকে। এরপর আমরা পরদিনের স্কুলের দৃশ্য দেখতে পারি। পরদিন সকালে পার্ক সাং স্কুলে এসে গিয়নুকে না দেখতে পেয়ে জিওকে জিজ্ঞেস করে তার কথা। জিও বলে গিয়নু স্টোর রুমে ময়লা ফেলতে গেছে। পার্ক সাং এটা শুনে ভয় পেয়ে যায়, কারণ এর আগে সে স্টোর রুমে একবার আগুনের ভূতকে দেখেছিল। এদিকে সত্যি আগুনের ভূত গিয়নুকে দেখে স্টোর রুমে আগুন লাগিয়ে দেয়। পার্ক সাং এবারও নিজের জীবনের ঝুঁকি নিয়ে গিয়নুকে বাঁচায় আর জিও স্টোর রুমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে টিচাররা এবারও তাদের দোষ দেয়, বলে
তাদের দোষেই স্টোর রুমে আগুন লেগেছে। গিয়নু এটাতে কোনো প্রতিবাদ করে না, কারণ সে তো জানে যাই হোক না কেন সব দোষ তারই হবে, সবাই তাকেই দোষী বানাবে। এর পরের দৃশ্যে দেখি রাতে ওকেসন পার্কসাং এর কাছে আসে আর কেঁদে কেঁদে বলে, জানো গিয়নু ছোটবেলা থেকে দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে, সব সময় তার বিপদ হতো, এজন্য ওর মা বাবাও বাড়তি ঝামেলা না নিতে চেয়ে আমার কাছে ওকে রেখে গেছে। সে সব সময় আমাকে ভালো রাখার চেষ্টা করতো, আমাকে দেখাতো সে অনেক স্ট্রং, তবে আমি জানি ও ভিতর থেকে অনেক একা, আমি না থাকলে ও অনেক একা হয়ে যাবে। আমি জানি তুমি ওকে অনেক পছন্দ করো, তাই প্লিজ তুমি ওর সাথে সব সময় থাকবে। পার্কসাং বলে থাকবো। এটা বলে সে ওকেসনের হাত ধরতে যায়, কিন্তু হাত ধরতে পারে না। সে বুঝতে পারে ওকেসন মারা গেছে, এটা আসলে ওকেসনের আত্মা। পেছনের আত্মা কাঁদতে কাঁদতে বলে, গিয়নু এখন অনেক একা, যাও ওর কাছে। পার্কসাং গিয়নুর কাছে আসার জন্য দৌড়াতে থাকে এবং জিওকে ফোন করে সব বলে। দিকে গিয়নু বাসায় এসে দেখে গ্র্যান্ডমা মারা গেছে, সে অনেক ভেঙে পড়ে এবং ফিউনারেলের ব্যবস্থা করে। পার্কসাং সেখানে সামানের পোশাক পরেই দৌড়ে আসে। গিয়নু তো তাকে দেখে আবার অনেক রিয়াক্ট করে, কারণ সেভাবে পার্কসাং হয়তো তার গ্র্যান্ডমার কাছে টাকা পেত, এজন্য এসেছে। তবে পার্কসাং তার ব্যবহারে কিছুই মনে করে না, সে সারাটা সময় সেখানেই থাকে। জিও সেখানে আসে। এরপর দিন যায়, কিন্তু গিয়নু আর স্কুলে আসে না, সে সবসময় তার রুমে বন্দি থাকে। তাই পার্কসাং তাকে দেখতে আসে বাসায়। সে এসে দেখে গিয়নু একাকিত্বে ভুগছে আর তার আশেপাশে সুইসাইড ভূত ঘুরছে। সে বুঝতে পারে গিয়নু সুইসাইড করার চিন্তা করছে। এটা দেখে সে দৌড়ে মাদার সিনের কাছে গিয়ে সাজেশন চায় সে কি করবে। মাদার সিন বলে, এই মুহূর্তে গিয়নুকে কোনো অ্যামুলেট হেল্প করতে পারবে না, তার দরকার মানুষের সঙ্গ, মানুষের সঙ্গই তাকে নর্মাল লাইফে ব্যাক করাবে। কোনো মানুষের স্পর্শ তাকে প্রশান্তি দিলে সুইসাইড ভূত তাকে আর আক্রমণ করতে পারবে না। পার্কসাং বলে, আমি হব সেই মানুষ, আমি ওকে নর্মাল লাইফে ব্যাক করাবো। আজ থেকেই তাকে ভালো রাখার মিশন আমার শুরু। পার্কসাং জিওকে সব বিষয় খুলে বলে। জিও আর পার্কসাং এবার এক প্রকার গায়ে পড়ে গিয়নুর সাথে লেগে লেগে থাকে, তার সাথে মজা করে। পার্কসাং খেয়াল করে সুইসাইড ভূত গিয়নুর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। সে বুঝতে পারে গিয়নু স্বাভাবিক হয়ে যাচ্ছে। আসলেই তাই হয়, গিয়নু স্বাভাবিক হয়। জিও আর পার্কসাং এর সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয় এবং সে স্কুলে আর্চারি ফেডারেশনে যোগ দেয় এবং আস্তে আস্তে তার পার্কসাংকেও ভালো লাগতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি একদিন মাদার সিন পার্কসাংকে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে সেখানের ভূত তাড়ানোর জন্য, কিন্তু তারা সেখানের ভূত কিছুতেই তাড়াতে পারছিল না। আর সেই সময় সেখানে একজন ব্লগার লাইভ করতে আসে। মাদার সিন তাদের এখানে আসতে বারণ করে এবং এখন চলে যেতে বলে, কিন্তু তারা কথা না শুনলে পার্কসাং তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে আমরা দেখতে পারি গিয়নুর কাছে একজন ইনহাওয়া নামে সামান আসে, তাকে দেখে গিয়নু নার্ভাস হয়ে পড়ে। ইনহাওয়া গিয়নুকে তার গ্র্যান্ডমার ছবি দেখিয়ে বলে, কতদিন আর তোমাদের আমাকে প্রোটেক্ট করতে হবে, তোমার বাবা তোমাকে নিয়ে ইদানিং অনেক টেনশন করছে। যাই হোক, এখানে আমাদের ক্লিয়ার করা হয় না ইনহাওয়ার সাথে গিয়নুর সম্পর্ক আসলে কি। তবে গিয়নুকে দেখে বোঝা যাচ্ছিল সে ইনহাওয়াকে দেখে একদমই খুশি হয়নি, সে ইনহাওয়াকে পছন্দ করে না এবং ইনহাওয়া যাওয়ার পর সে অনেক মন খারাপ করে থাকে। তবে পার্কসাং এর কথা মনে করে নর্মাল হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ওই ব্লগারের ভিডিও মিয়ংজু দেখে সে পার্কসাংকে ভিডিওতে দেখে সন্দেহ করে বলে, তোমার সাথে এই সামানের অনেক মিল, তুমি কি সামান? সে সবাইকে বলে পার্কসাং একজন সামান। সেখানে গিয়নু এসে বলে, ও সামান হতে যাবে কেন, সামানরা অনেক খারাপ হয়, আরো অনেক ভালো। আমরা গিয়নুর কথার মাধ্যমে বুঝতে পারি সে সামানদের একটুও পছন্দ করে না। গিয়নুর প্রতিবাদের কারণে ক্লাসের সবাই এসব বিষয়ে চুপ হয়ে যায়। এরপর আমরা দেখি রাতে আর্চারি টিচার গিয়নুকে বলে,
তুমি যেহেতু এখানে নতুন এসেছো তাই তোমাকে একটা কাজ করতে হবে। এটা সব নিউ কামারদের জন্য রুলস আমার। সামনে একটা পরিত্যক্ত বাড়ি আছে না, ওইখান থেকে দৌড়ে 1 ঘন্টার মধ্যে আবার আসতে হবে। এটা শুনে গিয়ানো দৌড়ে ওই বাড়ির দিকে আসতে থাকে। এদিকে দেখতে পারি পার্ক চাং তার মায়ের কথা মতো আজকেও যজ্ঞের জিনিস নিয়ে একা ওই বাড়িতে আসে, কারণ মাদার সিন কোনো একটা কারণে লেট করে আসবে বলেছে। কিন্তু আমরা দেখতে পারি ওই বাড়িতে আগেই ইনহাওয়া ভিতরে যজ্ঞ করছিল। সে বুঝতে পারে কেউ বাইরে এসেছে। সে বাইরে এসে পার্ক সাংকে দেখে সে পার্ক সাংয়ের পরিচয় দেয়। পার্ক সাং তার পরিচয় বলে। ইনহাওয়া পার্ক সাংয়ের ফেস থেকে মাস্ক সরিয়ে বলে, তুমি তো অনেক প্রিটি, চলো একসাথে সামান ডান্স করি, দেখি তুমি মায়ের কাছ থেকে কেমন শিখেছো। পার্ক সাং রাজি হয় ডান্স করার জন্য। তারা ডান্স শুরু করে। এদিকে গিয়েনও ওই বাড়ির দিকে আসতে থাকে আর ভাবে, আমি ভেবেছিলাম সবাই আমাকে ঠকাবে, সবাই আমাকে ছেড়ে যাবে, সবাই আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি ভুলছিলাম। এখন আমার জীবনে পার্ক সাং এসেছে। পার্ক সাং আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদের মতো। এরপর সে ওই বাড়ির সামনে আসতেই দূর থেকে পার্ক সাংকে সামানের পোশাক পরা দেখে ইনহাওয়ার সাথে। ইয়নো ভাবে, না, আমার জীবনে আসলে কিছুই ঠিক হয়নি। আমি শুধু শুধু মরিচিকার পিছনে এতদিন ছুটছিলাম। আমি কখনো ভালো থাকতে পারবো না। বুঝতে পারি পার্ক সাংকে সামান হিসেবে দেখে কিয়ানো অনেক কষ্ট পেয়েছে এবং তার বিশ্বাস ভেঙেছে। এখানেই এই পার্ট শেষ হয়। আচ্ছা শোনো, এটা অনগোয়িং গল্প চলতেছে, তাই আমি পুরো গল্প দিতে পারলাম না, তবে নতুন এপিসোড আসলেই আমি দিয়ে দিব। ততক্ষণ আমার সাথেই থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, যেন সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।